সোনাপুর কলেজের সকল গ্রুপের ছাত্রছাত্রীদের, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল গ্রুপের ছাত্রছাত্রীদেরকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি একটা চতুর্থ অধ্যায়ের একটা ক্লাস উপস্থাপন করব, যে আজকের বিষয় হলো ওয়েব পেজ ডিজাইনিং এবং ওয়েবসাইট পাবলিশিং। আমরা চতুর্থ অধ্যায়ের শেষ পর্যায়ে চলে আসছি। তো এই উপলক্ষে আজকে একটা কন্টেন্ট উপস্থাপন করব, আশা করি তোমরা যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আজকের যে ক্লাসটা, সে ক্লাসটা এখন দেখো, তোমাদেরকে আজকের আইসিটি ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো তোমরা আজকের পাঠ শেষে যা বলতে পারবে, বর্ণনা করতে পারবে, সেই জিনিসগুলি এখন উল্লেখ করছি। যেমন ওয়েব পেজ ডিজাইনিং কি তা বলতে পারবে, ওয়েব পেজ ডিজাইনের ধাপসমূহ বর্ণনা করতে পারবে, ওয়েবসাইট পাবলিশিং কি তা বলতে পারবে, ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপসমূহ বর্ণনা করতে পারবে, উইন্ডোজ হোস্টিং এবং লিনাক্স হোস্টিং কি তা বলতে পারবে, ওয়েব হোস্টিংয়ের পূর্বে ব্যবহারকারীর বিবেচ্য বিষয়গুলো বর্ণনা করতে পারবে। এখানে 6টা টপিকস আছে। শেষের 2টা সম্পূরক, মানে ওই যে আগে যেগুলি আলোচনা, বিশেষ করে ওয়েবসাইট পাবলিশিং নিয়ে যা আলোচনা করব, এটার সাথে সম্পৃক্ত আছে উইন্ডোজ হোস্টিং এবং লিনাক্স হোস্টিং। আবার ওই যে বিবেচ্য বিষয়গুলো, এগুলো আলাদাভাবে না পড়লেও চলবে। ওই যে ওয়েবসাইট পাবলিশিংয়ের যে তথ্যাবলী, ওটা বোঝানোর জন্য মূলত এখানে ব্যবহার করা হয়েছে। তো আশা করি তোমরা দেখো। তো আজকের পার্ট যেটা পূর্বে বলছিলাম, যে ওয়েব পেজ ডিজাইনিং এবং ওয়েবসাইট পাবলিশিং, এটা নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো এখন এই মুহূর্তে তোমরা একটু লক্ষ্য করো, ওয়েব পেজ ডিজাইনিং পূর্বেই আলোচনা করেছি। ওয়েব পেজটা কি? ওয়েব পেজ অবশ্যই ইন্টারনেটে থাকবে এবং ব্রাউজারের মাধ্যমে আমরা দেখতে পারবো। এই জিনিসগুলি আমরা পূর্বেই তোমাদেরকে ধারণা দিয়েছি, আমি পূর্বেই ধারণা দিয়েছি। এখন যে ওয়েব পেজ তৈরি করতে হলে এটাকে ডিজাইন করতে হয় এবং সিস্টেম অনুযায়ী করতে হয়। যেমন এখানে বলা হয়েছে, ওয়েব পেজ ডিজাইন হচ্ছে একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা, যেখান থেকে ভিজিটররা প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে। যেমন এখানে ওয়েব পেজ ওয়েবসাইট এটা সম্পর্কিত কতগুলো ওয়েব পেজ নিয়ে ওয়েবসাইট হয়, আর ওয়েবসাইট করতে গেলে ওয়েব পেজ ছাড়া হয় না। এটার কিছু পার্থক্যও আছে। আর আজকের একটা বাড়ির কাজ আছে, সেই ওয়েব পেজ ওয়েবসাইট সম্পর্কিত, তাহলে এটা বুঝতে পারবে। যেমন নর্মাল আমি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামে একটা ফাইল তৈরি করি, সেটা কিন্তু শুধু আমি দেখব বা কম্পিউটারের সামনে যারা আছে তারা দেখবে। কিন্তু এটা যখন আমি একটা সার্ভারে রাখবো, ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে, তখন কিন্তু সেটাই ওয়েব পেজ এবং সেটা বিশ্বের সবাই দেখতে পাবে। ওকে, এখন ওয়েব ডিজাইন হলো নির্দিষ্ট বিষয় নির্ধারণ, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব পেজ প্রদর্শন, এই 3টি বিষয়ের সম্মিলিত রূপ। তাহলে ওয়েব ডিজাইনের মূল কাজটি হলো টেমপ্লেট তৈরি করা, অর্থাৎ HTML ফাইল তৈরি করা। যেমন HTML ফাইল যেটা তৈরি করব, সেটাই মূলত ওয়েব পেজ এবং সেটাই ব্রাউজারের মাধ্যমে আমরা পর্দায় দেখতে পাব। এগুলো ওয়েব পেজ ডিজাইন। আর এটার কিছু ধাপ আছে, যে আমরা ডিজাইনটা কীভাবে করব। তাহলে প্রথমে পরিকল্পনা তৈরি করতে হবে, গ্রাফিক্স ডিজাইন করতে হবে, ওয়েব টেমপ্লেট স্লাইসিং করতে হবে, কোডিং ও ডাটাবেস হ্যান্ডলিং করতে হবে, টেক্সট, ইমেজ, অ্যানিমেশন, অডিও, ভিডিও
মানে এগুলি সব কিন্তু যুক্ত করতে হবে, ডাটাবেজ অন্তর্ভুক্ত করতে হবে। এখানে একটা ব্যাপার হলো, যদি আমি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করি, স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করি বা ওয়েবসাইট তৈরি করি, তাহলে কিন্তু ডাটাবেজের প্রয়োজন হয় না। কিন্তু যদি এখানে আমরা এই গতিশীল অর্থাৎ ডাইনামিক একটা ওয়েবসাইট তৈরি করি, তাহলে কিন্তু ডাটাবেজের প্রয়োজন আছে, এবং সেই ক্ষেত্রে আলাদা প্রোগ্রামও আছে। এটা মনে রাখতে হবে। টেস্টিং ও ডিবাগিং, প্রয়োজনীয় সফটওয়্যার, নিরাপত্তা, এই ধাপগুলি অনুসরণ করতে হবে। এক এক করে আমরা পরবর্তীতে বর্ণনা দিচ্ছি। পরিকল্পনা, কেমন পরিকল্পনা, যেমন আমি যে ওয়েব পেজটা তৈরি করব বা একটা ওয়েবসাইট তৈরি করার যে সিদ্ধান্ত নেব, ওয়েব পেজ তৈরি করা মানে ওয়েব পেজ তো এমনি প্রদর্শিত হবে না, একটা ওয়েবসাইটে থাকবে। কেউ যদি যেমন একটা পরীক্ষার রুটিন, তাহলে এটা কোথায় থাকবে? এটা একটা ওয়েব পেজ, এটা পরীক্ষার রুটিন কোন একটা ওয়েবসাইটের মধ্যে এই পেজটা থাকবে। তাইলে সেই পেজটা ডাউনলোড করে সবাই দেখতে পাবে। এখন এই পরিকল্পনা গ্রহণ করতে হবে, মানে ওয়েবসাইটের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, কয়টা ওয়েব পেজ থাকবে, ওয়েব পেজের বিষয়বস্তু কী, গুণগত মান কী, এরকমভাবে কিছু পরিকল্পনা করে নিতে হবে। আবার এটা গ্রাফিক্স ডিজাইন, আর গ্রাফিক্স ডিজাইনটা করতে হবে, একটা টেমপ্লেট তৈরি করে নিতে হবে। আর এটার জন্য সবচেয়ে একটা সফটওয়্যার দরকার, সেটা হলো অ্যাডোবি ফটোশপ। এটার মাধ্যমে পেজের লেআউটটা কেমন হবে তা ভালোভাবে তৈরি করা যাবে, বিশেষ করে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। তারপরে ওয়েব টেমপ্লেট স্লাইসিং। এখানে স্লাইসিং বলতে মূলত একটা পেজকে কেটে টুকরা করে নেওয়া। টুকরা করে নেওয়া মানে কি? অর্থাৎ ব্যানার এক জায়গায় থাকবে, বাটন এক জায়গায় থাকবে, অ্যানিমেশন এক জায়গায় থাকবে, টেক্সট, ছবি, ফুটার আলাদা আলাদা একটা পেজে স্লাইসিং করে নেওয়া। ওয়েব টেমপ্লেট স্লাইসিং মানে কি? এটাকে টুকরা টুকরা করে নেওয়া। তাহলে অর্থাৎ ওয়েব পেজে ব্যানার, বাটন সমূহ, অ্যানিমেশন, টেক্সট, ছবি, ফুটার ইত্যাদি বিভিন্নভাবে সজ্জিত করে রাখতে হবে এই জিনিসটি। আর এটা করে ফটোশপের মাধ্যমে। ওকে, কেমন? তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। তারপরে কোডিং ও ডাটাবেজ হ্যান্ডেলিং। কোডিং করতে হবে কিসের মাধ্যমে? এখানে বলছে যে ড্রিমওয়েভার একটা জনপ্রিয় সফটওয়্যার আছে। এছাড়া আমরা HTML যেহেতু জানি, HTML বা নোটপ্যাড, এটার মাধ্যমেও আমরা করতে পারি, এটা কোডিং। আর ডাটাবেজ হ্যান্ডলিংটা SQL সার্ভারের মাধ্যমে ডাটাবেজ হ্যান্ডলিং করা হয়। ইদানিং অনেকে CSS ব্যবহার করে, তবে গতিশীল অর্থাৎ ডাইনামিক যদি কোনো ওয়েবসাইট তৈরি করে তখন জাভাস্ক্রিপ্টও ব্যবহার করে এটার সাথে, কেমন? তারপরে টেক্সট, ওয়েবসাইটে প্রয়োজনীয় টেক্সট আগে থেকে নির্ভুল করে টেক্সট ফাইলে রাখা হয়। তাহলে কি কি টেক্সট থাকবে এটা একটা আলাদা ফাইল করে রাখতে পারে আগে। কোডিং করার সময় প্রয়োজনানুসারে বিভিন্ন স্থানে এসব টেক্সট বসানো হয়ে থাকে, কেমন? টেক্সটে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করার কাজটি কোডিং পর্যায়ে সম্পন্ন করা হয়। যদিও টেক্সট করে রাখি, যেমন আমি একটা নাম বসাবো, সে সোনাপুর কলেজ, যেহেতু আমার কলেজ সোনাপুর কলেজ, এটা আমি ওয়েব পেজে বসাবো মাঝখানে। তাহলে এটা যদি আমি একটা ফাইল তৈরি করে রাখি, ওটারে কপি করে আনি আমি এখানে, ওই যে যখন নোটপ্যাড করি, কোডিং করি, নোটপ্যাডে HTML কোড ব্যবহার করি, তখন কিন্তু সহজেই ওখানে ব্যবহার করা যায়। ওখানে আর টাইপ করা লাগে না, ওখান থেকে কপি করে আনি ব্যবহার করা। আবার ইমেজ, কোডিংয়ের সময় ইমেজ বা ছবিকে স্থাপনের প্রয়োজন হলে ফটোশপ সেগুলি তৈরি বা এডিটিং করে মাপ মতো তৈরি করে নেওয়া হয়। মানে কোন মাপের, মাপটা ফটোশপ ব্যবহার করে, মানে হাইট কত, ওয়াইড কত থাকবে, হাইট কত থাকবে, এই ধরনের কত পিক্সেল বা কত ইঞ্চি, এরকমভাবে একটা মাপ। আবার ওই যে নির্দিষ্ট মাপ প্রয়োজনীয় ফরম্যাটে, মানে ছবি যাতে ছোটো থাকে এই কারণে সেভ করতে হয়, সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস, এটার আওতায় সেভ করতে হয়। আবার অ্যানিমেশন,
অ্যানিমেশন তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাডোবি ফ্ল্যাশ প্রোগ্রামটি বা অ্যাডোবি ফ্ল্যাশ সফটওয়্যার যেটা। কেমন? তো এখানে বিভিন্ন ধরনের জিআইএফ অ্যানিমেশন তৈরির জন্য অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন ওয়েব ডিজাইন আমরা করব, অনেক ক্ষেত্রে যে ফটোশপ এই প্রোগ্রামটা বেশি প্রয়োজন মনে করি আমরা। অডিও, যেমন অনেক সময় যে ওয়েব পেজটা তৈরি করব ওখানে অডিও রাখা দরকার, ভিডিও রাখা দরকার। এখানে পরবর্তী আরেকটা অপশন আছে, এটা ভিডিও। তাইলে এই জিনিসগুলো এখানে রাখা যাবে। আবার ডাটাবেজ অন্তর্ভুক্ত করা, যেমন ওয়েব পেজ থেকে ব্যবহারকারীর বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য ডাটাবেজ অন্তর্ভুক্ত করা হয়। আবার ব্যবহারের কাছ থেকে বিভিন্ন তথ্য জানা, অর্থাৎ তাইলে ব্যবহারকারী কেমন এই আবার ওই যে ওয়েব পেজ থেকে যে তথ্য এটা আদান প্রদানের জন্য মূলত ডাটাবেজ অন্তর্ভুক্ত করে। যদি ডাটাবেজ অন্তর্ভুক্ত না করে তাহলে এইভাবে আদান প্রদান করতে পারে না। কেমন? তাহলে এই কারণে ডাটাবেজ ব্যবহারের গুরুত্ব বেশি। আর বিশেষ করে ডাটাবেজ ব্যবহার করে কখন? যখন ডাইনামিক একটা ওয়েবসাইট তৈরি করে তখন। ঠিক আছে, এখন আমরা টেস্টিং ও ডিবাগিং। এখন যে ওয়েব পেজটা তৈরি করব এটা তো ভুল হতেই পারে, তাইলে এটাকে বারবার টেস্ট করতে হয় এবং এটাকে ঠিকঠাক করতে হয়, ডিবাগিং করতে হয়। আবার ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম ও ব্রাউজারে, যেমন কিছু কিছু, যেমন আমি একটা ছবি অ্যাড করলাম ওয়েব পেজে, এখন মোজিলা ফায়ারফক্স দিলাম, দেখা গেল যে ওখানে প্রদর্শিত হলো না। এই কারণে বলছে যে ব্রাউজারে এগুলি চেক করে নেওয়া প্রয়োজন। মানে কোন ব্রাউজারে, মানে অনেকগুলি ব্রাউজার চেক করবে যে যেই ব্রাউজারে এই পেজটা পুরোপুরি প্রদর্শিত হবে সেই ব্রাউজারে ব্যবহার করা যাবে। ঠিক আছে। আবার ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এই ধরনের অপারেটিং সিস্টেম, এক অপারেটিং সিস্টেমে এক একটা প্রদর্শিত হয়, এক একটা হয় না। তাহলে সবগুলো অপারেটিং সিস্টেমের যে মেইনলি যে কয়টা অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সেগুলিতে প্রদর্শিত হয় কিনা সেদিকে একটু দৃষ্টি রাখতে হবে। আর প্রয়োজনীয় সফটওয়্যার বলতে এডিটিং সফটওয়্যার আমরা নোটপ্যাড ব্যবহার করি, এটা থাকবে। আর ব্রাউজিং সফটওয়্যার লাগে, মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম যে কোনো একটা ব্যবহার করলে হয়। তবে ওই যে আমি বললাম যে মোজিলা ফায়ারফক্স ব্যবহার করলে দেখা যায় যে ছবি প্রদর্শিত হতে চায় না, তখন গুগল ক্রোম ব্যবহার করাটাই ভালো, বা ইউসি ব্রাউজার, অপেরা এগুলি ব্যবহার করলেও ছবি প্রদর্শিত হবে। তবে ওয়েব পেজ তৈরি করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নাই। কোনটা? যদি আমি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করি, তবে অনলাইনে ওয়েব পেজ দেখার জন্য, যখন আমি ওয়েব পেজটা অনলাইনে দেখব তখন ইন্টারনেট সংযোগ লাগবে। আর নর্মালি HTML কোড দিয়ে একটা প্রোগ্রাম তৈরি করার সময় ইন্টারনেট লাগবে না। এই জিনিসটা বলছি। নিরাপত্তা, এখন ওয়েব পেজ তৈরি করতে গেলে এখন নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটার কারণ হলো ওই যে কেউ ভাইরাস ছড়িয়ে দেয়, আবার কেউ হ্যাকিং করে, যাতে এগুলি থেকে রক্ষা পাওয়া যায়। সেই কারণে ওয়েবসাইটের নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতে হবে। এই হলো ওয়েব পেজ ডিজাইনের যে ধাপগুলি, ক্রমান্বয়ে ধাপগুলি কিন্তু মূলত পর্যায়ক্রমিকভাবে আসবে, এটা মনে রাখতে হবে। ওকে, এখন আমরা ওয়েবসাইট পাবলিশিং কি সেটা নিয়ে আলোচনা করব। যেমন ওয়েব পেজ তৈরি করার পর, ওয়েব পেজ তৈরি করছি কিন্তু কোনো সার্ভারে রাখি নেই, মানে ওয়েব সার্ভারে রাখি নেই, ইন্টারনেটে রাখি নেই, তাহলে কিন্তু কেউ দেখবে না। এটাকে পাবলিশ করতে গেলে, প্রসারমুখী করতে গেলে অবশ্যই একটা ওয়েব সার্ভারে রাখতে হবে। সেই কথাটা এখানে বলা হয়েছে। এটাকে ওই যে ওয়েব সার্ভারে রাখা মানে এটাকে আপলোড করা বা হোস্ট করা। তাইলে এই হোস্টিং প্রক্রিয়াটাই হলো ওয়েবসাইট পাবলিশিং। কেমন? তাহলে কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে। এটা আরেকটা সংখ্যা। কেমন? তাহলে বিশ্বব্যাপী ছড়াবে কখন? যখন আমি একটা সার্ভারে রাখবো, তখন যাই সবাই দেখবে, তখন সবাই এটা খুঁজে পাবে। এই গেল ওয়েবসাইট পাবলিশিং। এখন এটার কিছু ধাপ আছে। ওয়েবসাইট পাবলিশ করতে গেলে এটার কিছু ধাপ আছে। এখন ওয়েবসাইট
প্রথম থেকে শেষ পর্যন্ত, যেমন একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে ওয়েব অ্যাড্রেস মানে যেটাকে বলে ডোমেন নেম নির্বাচন করতে হবে। যেমন যে কোনো প্রতিষ্ঠান অথবা ব্যক্তি হলে ব্যক্তি সম্পর্কিত, প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠান সম্পর্কিত একটা ডোমেন নেম, একটা নাম নির্বাচন করতে হবে। এমন নাম নির্বাচন করতে হবে যেটা রেজিস্ট্রেশন করলে ইউনিক হয়, মানে বিশ্বের কেউ যাতে এই নামটা ব্যবহার না করে সেরকমভাবে। তাহলে ডোমেন নেম নির্বাচন করতে হবে, আবার ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে। এটা আমি ধাপগুলি আগে পড়ে যাচ্ছি, পরে বর্ণনা এক এক করে দেব। ওয়েব পেজ ডিজাইন, ওয়েব সার্ভারের পেজ হোস্টিং, সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্তকরণ, এই 5টা ধাপ আছে। তাহলে জনগণের দৃষ্টি গোচরে আনার জন্য অথবা পাবলিশ করার জন্য, প্রসারমুখী করার জন্য বিভিন্নভাবে পরীক্ষা থাকে। এই যে আমি যে শব্দগুলি বললাম এরকম বিভিন্নভাবে পরীক্ষা থাকে। তাহলে সেভাবে এই ধাপগুলি পড়তে হবে এবং এটা বর্ণনা সহকারে পড়তে হবে। যেমন ধাপ 1, আমি ডোমেন নেম নির্বাচন নিয়ে আলোচনা করব। তাহলে এমন একটা ডোমেন নেম নির্বাচন করতে হবে যেটা ইউনিক হয়, আবার প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হতে হবে, নামের সাথে মিল রাখি ডোমেন নেমটা নির্বাচন করতে হয়। আবার ডোমেন টাইপ, যেমন আমি সোনাপুর কলেজের কথাই বলি। সোনাপুর কলেজের ঠিক আছে, এটা প্রতিষ্ঠান সম্পর্কিত, আমি এটা করলাম। এখন এটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, এটা ডোমেন টাইপ ঠিক করতে হবে। অর্থাৎ এটা ডোমেন টাইপ জেনারিক এবং কান্ট্রি ডোমেন 2 ধরনের আছে। জেনারিক ডোমেনগুলি যেমন .com, .edu, .bd, .gov, .org। তাহলে এখানে আমি যদি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এখানে .edu ব্যবহার করব, তাহলে জেনারিক ডোমেন বা এটাকে টপ লেভেল ডোমেন বলব। আবার কান্ট্রি ডোমেন সাধারণত 2 বর্ণের, যেমন বাংলাদেশ, তাহলে বিডি, এরকমভাবে নির্বাচন করে নিতে হবে। তাহলে সোনাপুর কলেজ .edu, .bd এরকমভাবে একটা ডোমেন নেম নির্বাচন করতে হবে। এখন এই ডোমেন নেমটা ইউনিক যে আমি তো এখন বলতে পারবো না, যখন এই রেজিস্ট্রেশন করতে যাব তখনই এটা ইউনিক হবে কিনা এটা বোঝা যাবে। অর্থাৎ বিশ্বের কোথাও এই নাম ব্যবহার করলে তখন এটা করা যাবে না, তখন এটার সাথে কিছু সংখ্যা, বর্ণ, চিহ্ন ব্যবহার করে তখন নামকরণ করতে হবে। তাহলে এখন লক্ষ্য করো, ডোমেন নেম রেজিস্ট্রেশন অনেক সময় পরীক্ষা থাকে, ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন। তাহলে এটারও উত্তর আমি কিন্তু কিছু বলে দিয়েছি। ডোমেন নেম রেজিস্ট্রেশন করলে ওই যে ইউনিক আইডি বা ইউনিক ডোমেন নেম হয় কি না, যদি এই নাম কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু রেজিস্ট্রেশন হবে না। কেমন? তাহলে একটি ইউনিক ডোমেন নেম নির্বাচন করার পর তার রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে টপ লেভেল ডোমেন এবং কান্ট্রি ডোমেনের জন্য পৃথকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। তাহলে শুধু কেবল যে ডোমেন নেমের রেজিস্ট্রেশন করবে অনুমোদন নিবে তা না, ওই যে কান্ট্রি ডোমেন, জেনারিক ডোমেন এগুলির জন্য অনুমোদন লাগে। তাহলে যদি কান্ট্রি ডোমেনের জন্য অনুমোদন নিতে হয় তাহলে বাংলাদেশের যেমন BTCL আছে তার কাছ থেকে অনুমোদন নিতে হয়। কেমন? আবার .com ব্যবহারের জন্য অনুমোদন প্রয়োজন হয় না, অর্থের বা অনুমোদনের প্রয়োজন হয় না, কিন্তু যখন কান্ট্রি ডোমেন তখন লাগে। আর ডোমেনটা অর্থের বিনিময়ে রেজিস্ট্রেশন করে। এই গেল ধাপ 2। এবার আসো ধাপ 3, ওয়েব পেজ ডিজাইন। আমি কিছু আগে ওয়েব পেজ ডিজাইনের কথা তো আলাপই করেছি, পূর্ণ ধাপগুলি। এখানে সুন্দর ওয়েব পেজ তৈরি করতে টেক্সট, চিত্র ইত্যাদি ঠিক করতে হবে। প্রথমে সুন্দর ও অর্থবোধক একটা টাইটেল দিতে হবে যাতে ব্যবহারকারী সহজে বুঝতে পারে। থিম, অ্যালাইনমেন্ট, স্লাইসিং, টেক্সট, ইমেজ, অ্যানিমেশন, অডিও, ভিডিও ইত্যাদির মাধ্যমে ওয়েব পেজ ডিজাইন করতে হবে, যেটা আমি পূর্ণ বর্ণনা দিয়ে আসছি সেটা। তারপরে ধাপ 4, ওয়েব সার্ভারে পেজ হোস্টিং। তাইলে যখন আমি ডোমেন নেম নির্বাচন করব, ডোমেন রেজিস্ট্রেশন করব, ওয়েব পেজ তৈরি করে ফেলবো, তখনই এটাকে সার্ভারে হোস্টিং করতে হবে, আপলোড করতে হবে। কেমন? তারপরে ডোমেন হোস্টিং মূলত অনলাইনে ব্যবহারকারীর কন্টেন্ট আপলোড করার সার্ভার, মানে ওই যেই সার্ভারটার কথা বলছে, ব্যবহারকারী উক্ত সার্ভার থেকে
ডিস্ক স্পেস ভাড়া বা ক্রয় করে নিতে হয়। যেমন এখানে ভাড়া বা ক্রয়ের কথা কেন আসছে, যেমন আমি যেই সার্ভারে আমার এই ওয়েবসাইটটা, অর্থাৎ ওয়েব পেজ তথা ওয়েবসাইট, কতগুলো ওয়েব পেজ নিয়েই একটা ওয়েবসাইট, তাহলে এই ওয়েবসাইটটা যখন ওই সার্ভারে রাখবো, তখন ওই সার্ভারের কিছু অংশ, যেমন একটা মার্কেটে যদি 20টা দোকান থাকে, আলাদা আলাদা দোকান ভাড়া দেয় বা কেউ আসে পুরা ক্রয় করে নেয়, তাইলে ওই সার্ভারের সাধারণত ক্রয় করে না, সাধারণত 1 বছর 2 বছরের জন্য ভাড়া নেয় একটা অংশ, মানে যেমন 500 মেগাবাইট, 1 গিগাবাইট, 2 গিগাবাইট এরকমভাবে ভাড়া নেয় স্পেস। ঠিক আছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে এই ধরনের হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে। তাইলে ওইখানে ওই সার্ভারে একটা নির্দিষ্ট স্পেস ভাড়া নিয়ে তারপরে সেখানে ওয়েবসাইটটা হোস্ট করতে হবে, মানে আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে ধাপ 5, এখানে ধাপ 5 একদম এসেনশিয়াল তা না, কিন্তু সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্ত করুন। যদি একটা সার্চ ইঞ্জিন থাকে ওয়েবসাইটের সাথে, তাহলে খুব সহজে যে কোনো তথ্য খুঁজে পেতে সহজ হয়। ঠিক আছে, ওয়েবসাইটটি বেশি প্রসারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে ওয়েবসাইটটা, ফলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটটি দেখা যাবে। এই ধরনের সার্ভিসকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়, মানে SEO। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। সার্চ ইঞ্জিন, যেমন আমরা পূর্বে পড়ে আসি সার্চ ইঞ্জিন কি, কেমন, তাহলে সার্চ ইঞ্জিন যেমন গুগল, এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন, যদিও ইঞ্জিন কিন্তু এটা তো সফটওয়্যার। যেমন বিং, BING, কেমন, যেমন ইয়াহু, কেমন, ইয়াহু বিভিন্নভাবে ব্যবহার করা যায়, সার্চ ইঞ্জিন হিসেবেও ব্যবহার করা যায়। আমাজন, এগুলো হলো সার্চ ইঞ্জিন, এগুলোর মাধ্যমে যে কোনো তথ্য যে কোনো ওয়েবসাইটকে দ্রুত খুঁজে পেতে পারে। তাহলে এই গেল ওয়েবসাইট পাবলিশিংয়ের যে ধাপগুলির বর্ণনা, এটা পরীক্ষা থাকে, এটা মনে রাখবেন। এখন এই যে হোস্টিং বিভিন্ন ধরনের আছে, এখানে উইন্ডোজ হোস্টিং, লিনাক্স হোস্টিং। উইন্ডোজ হোস্টিং, যদি ওয়েবসাইটটি ASP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মাইক্রোসফট SQL সার্ভার ডাটাবেস ব্যবহার করে তৈরি হয়ে থাকে, তবে উইন্ডোজ সার্ভারে হোস্টিং করতে হবে। মানে এখানে দুই ধরনের, আরও বিভিন্ন ধরনের সার্ভার আছে। এখানে দুই ধরনের সার্ভারের কথা বলা হয়েছে, যে ASP মানে ওই প্রোগ্রামের উপর নির্ভর করে, কোন প্রোগ্রাম দিয়ে ওয়েবসাইটটা কোডিং করে বা ওই যে ওয়েব পেজগুলি তৈরি করে কোডিং করে কোন প্রোগ্রাম ব্যবহার করে, তার উপর নির্ভর করে। তো বাংলাদেশে ওই যে লিনাক্স হোস্টিং আছে, এটা তৈরি করতে সাধারণত PHP, কেমন, হাইপার টেক্সট প্রসেসর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, আর MySQL সার্ভার ডাটাবেস ব্যবহার করে তৈরি হয়ে থাকে। তবে লিনাক্স সার্ভারে হোস্টিং করতে হবে। বাংলাদেশে লিনাক্স হোস্টিং জনপ্রিয়, এর কারণ হলো বাংলাদেশে PHP ডেভেলপারের সংখ্যা বেশি, যার কারণে বাংলাদেশে বেশিরভাগই লিনাক্স হোস্টিং হয়। আর ওটা সাধারণত ডাইনামিক ওয়েবসাইটটা তৈরি করে, এই কারণে এটা PHP MySQL সার্ভার এই ডাটাবেস ব্যবহার করে তৈরি করে থাকে। কেমন, এখন এই জিনিসটা ওই যে আমি এখন যেটা আলোচনা করব, যে ওয়েব হোস্টিংয়ের পূর্বে ব্যবহারকারীর বিবেচ্য বিষয়গুলো, যে কিছুক্ষণ আগে আমি ওয়েবসাইট পাবলিশিংয়ের কথা বলছি, হোস্টিংয়ের কথা বলছি, মানে আপলোডের কথা বলছি, কিন্তু এটা করার পূর্বে কিছু কিছু জিনিস একটু বিবেচনা রাখতে হবে। যেমন যেই সার্ভারে আমি রাখবো সেই সার্ভারের কনফিগারেশন জানতে হবে, ডিস্ক স্পেস জানতে হবে, হোস্টিং প্রতিষ্ঠান কীরকম সেটার গুণগত মান, কারিগরি দক্ষতা সম্পর্কে জানতে হবে, কন্ট্রোল প্যানেল এটা সম্পর্কে জানতে হবে। কেমন, যেমন সার্ভারের কনফিগারেশন, যে ডেডিকেটেড সার্ভার না শেয়ার্ড সার্ভার ক্রয় করবে তা পূর্বেই নির্ধারণ করে নিতে হবে। তাহলে অর্থাৎ
ডেডিকেটেড সার্ভারটা ভালো, আর এটার খরচ বেশি, তাহলে সেইভাবে চিন্তা করতে হবে। আবার ডিস্ক স্পেস, মানে আমি কত ডিস্ক স্পেস ব্যবহার করব, মানে আমার যে ওয়েবসাইটটা সেটা কি পরিমাণ ধারণ ক্ষমতা, মানে কি পরিমাণ জায়গার প্রয়োজন হয়, যে আমার 500 মেগাবাইটে চলবে কি না, না 1 গিগাবাইট। তবে এখানে ব্যাপার হলো ডিস্ক স্পেসটা একটু বেশি নেওয়া প্রয়োজন, তাহলে আপলোড এবং ডাউনলোডের সমস্যা হয় না। যদি ছোট প্রতিষ্ঠান হয় তাহলে ডিস্ক স্পেস কম হলে চলে, বড় প্রতিষ্ঠান হলে বেশি সংখ্যক লোক, যেমন যে কোনো শিক্ষা বোর্ড, একটু ভালো করে লক্ষ্য করো, যেমন শিক্ষা বোর্ড, একটা শিক্ষা বোর্ডে যখন রেজাল্ট দেয় তখন দেখা যায় 5 লক্ষ যদি পরীক্ষার্থী থাকে, অন্তত 3 লক্ষ 2 লক্ষ এট এ টাইম দেখা যায় যে তাদের তথ্য পাওয়ার জন্য ওয়েবসাইটে ঢুকে। তখন যদি আমি স্পেসটা কম নিই তাহলে কিন্তু হ্যাং হয়ে যাবে, ঢুকা যাবে না। এই কারণে ওই যে স্পেস যদি বাড়ানো থাকে তাহলে ওয়েবসাইটে মানে ওই যে দ্রুত আমরা তথ্যটা পেতে পারি, আর না হলে হ্যাং হয়ে যাবে আর কেবল কাজ করতেছে এটা দেখাবে। ঠিক আছে, তাহলে হোস্টিং প্রতিষ্ঠান, মানে হোস্টিং প্রতিষ্ঠান কীরকম, ওটার সার্ভিস কিভাবে দেয়, গুণগত মান কি, কারিগরি দক্ষতা, সেবার অভিজ্ঞতা কি আছে, এগুলি জানতে হবে। আবার ওই যে অনেক সময় কারেন্টের যদি সমস্যা থাকে তাহলে তো হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাবে, তখন না আমি সার্ভার পাবো না, যেমন এইভাবে চিন্তা করতে হবে। আর কন্ট্রোল প্যানেল, যে কিছু কিছু সময় হয়তো দেখা যায় যে সেবার ধরন, পরিমাণ, মান পরিবর্তন করতে হয়, এই কারণে ইউজার নেম পাসওয়ার্ডটা অবশ্যই দরকার। ডোমেন হোস্টিং করার জন্য ডোমেন হোস্টিংয়ের পূর্ণ কন্ট্রোল প্যানেল নিজের কাছে রাখা উত্তম। এখানে একটু সংশোধনী আছে, একটু ধৈর্য ধরো, একটু পাসওয়ার্ড সহ ডোমেন ও হোস্টিংয়ের পূর্ণ কন্ট্রোল প্যানেল নিজের কাছে রাখা প্রয়োজন। এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, একটু সংশোধনী দিচ্ছি, ধৈর্য ধরো। ওকে, এখন তাহলে নিজের কাছে রাখা উত্তম। কেমন, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এখন একটা বাড়ির কাজ আছে। এই বাড়ির কাজটা লক্ষ্য করতে হবে, আজকের যে টপিকস, এই টপিক্সের উপরেই মূলত বাড়ির কাজটা, এটা মনে করতে হবে। তবে কিছু অংশ পূর্বের টপিক্সের উপর, যেমন ওয়েব পেজ একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা photo.gif, তাহলে এই উদ্দীপকটা দেখেই চিন্তা করতে হবে এটা কি, যেমন .gif, .jpg, কেমন এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে এখানে একটা ইমেজ যুক্ত করতে হবে, তাহলে ইমেজের যে কোড সেই কোড লিখতে হবে। ওয়েব পেজ ডিজাইনিং কি এটা তো আলাপ করছি, ওয়েবসাইটও ওয়েব পেজ এক নয়, ব্যাখ্যা করো, এটাও কথা প্রসঙ্গে আলাপ করে ফেলছি। ওয়েব পেজ, কতগুলো ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট হয়, কেমন, তাহলে সেই জিনিসটাও আলাপ করে ফেলছি, এটা তোমরা বাড়িতে কাজ করে নেবে। উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় HTML কোড, যেটা পূর্বে পড়ানো হয়েছে। একটা ইমেজ যুক্ত করতে হলে কি কোড লাগে, ইমেজ কোড, ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়, ইমেজ ট্যাগ ব্যবহার করে তারপরে HTML কোড লিখতে হবে। তারপরের অংশ, উদ্দীপকটি সচেতন মানুষের দৃষ্টিগোচর করার প্রয়োজনীয় পদক্ষেপ কী হতে পারে। তাহলে এই যে উদ্দীপক, যে ওয়েব পেজটা তৈরি করা হবে, এই ওয়েব পেজটা যখন সচেতন মানুষের দৃষ্টিগোচরে আনবে, কি পদক্ষেপ, মানে আমি যে পদক্ষেপগুলো ওয়েবসাইট পাবলিশিংয়ের যে পদক্ষেপগুলি বলছিলাম সেটাই মূলত, এটাকে যুক্তি সহকারে, তাহলে এটাকে নিজের ভাষায় যুক্তি দিয়ে ব্যাখ্যা করে লিখতে হবে। ওকে, তাহলে শেষ পর্যায়ে চলে আসছি। থ্যাংকস অল। আগামী ক্লাসে মূলত চতুর্থ অধ্যায় আলোচনা কিন্তু শেষ।
একটা অংশ বাকি থাকে যে HTML ফর্ম তৈরি করে কিভাবে। HTML ফর্মটা শুধু একটা ক্লাসে আমি দেখাবো, তাহলে আর কোনো কিছু বাকি থাকে না। কিন্তু যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে 2020 এবং 2021 সালের জন্য, সেটার মধ্যে কিন্তু ফর্ম নেই। তারপরও আমি এটা দেখাবো, তাহলে আর কোনো কিছু বাকি থাকবে না। যদি কোনো রকমের প্রশ্ন আসে তাহলে পারা যাবে। আর বর্তমান যুগ উপযোগী কেউ যদি একটা ওই HTML কোড ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করতে যায়, তখন ওই ফর্মটা বেশি প্রয়োজন। তাহলে এই কারণে মূলত আমি দেখাবো। ঠিক আছে, এখন আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করব।